একটু ভাবুন তো, সকালের পত্রিকার আবহাওয়ার খবর, ক্রিকেট খেলায় সাকিবের রান রেট, কিংবা আপনার ক্লাসের বন্ধুদের উচ্চতা, এই সবকিছুর মধ্যে মিল কোথায়? মিল হল, এরা সবাই কোনো না কোনো তথ্য ও উপাত্ত। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই দারুণ আছো। আজ আমরা কোনো গাইড বই মুখস্থ করব না, বরং একদম গল্পে গল্পে আর আনন্দের সাথে চটজলদি শিখে নেব তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায়, তথ্য ও উপাত্ত। তোমাদের বইয়ের 137 নম্বর পৃষ্ঠাটি ঝটপট খুলে ফেলো, আর চোখ রাখো বইয়ের পাতায়। আজ আমরা জানব কিভাবে এলোমেলো উপাত্তকে সাজিয়ে সুন্দর সারণী তৈরি করতে হয়, আর কিভাবে মাত্র একটা সূত্র দিয়ে গড়ের ম্যাজিক শিখতে হয়। পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে আছি আমি। তাহলে খাতা কলম নিয়ে রেডি তো? চলো শুরু করা যাক। অষ্টম অধ্যায়, তথ্য ও উপাত্ত। আমরা যে পৃথিবীতে বসবাস করছি, তা অসংখ্য তথ্য উপাত্তে ভরপুর। তাই বর্তমান সময়কে তথ্যপ্রযুক্তির যুগ বলা হয়। তথ্যপ্রযুক্তির যুগে বাস করে কিভাবে তথ্যকে ব্যবহার করতে হয় এবং তথ্য ও উপাত্ত থেকে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় তা জানা প্রত্যেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। এই সকল দিক বিবেচনা করে এই অধ্যায়ে তথ্য উপাত্তকে সাজিয়ে তা থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার জন্য ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। একই সাথে কিভাবে তথ্য ও উপাত্তকে ব্যবহার করতে হয় সেই দিক নিয়েও আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ের আলোচিত বিষয়গুলো সম্পর্কে সঠিকভাবে আয়ত্ত করতে পারলে অনেক বাস্তব সমস্যার সমাধান করা সহজ হয়ে যাবে। অধ্যায় শেষে শিক্ষার্থীরা তথ্য ও উপাত্ত কী তা ব্যাখ্যা করতে পারবে। শ্রেণী ব্যবধান না করে অবিন্যস্ত উপাত্তের গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে পারবে। রেখাচিত্র অঙ্কন করতে পারবে। অঙ্কিত রেখাচিত্র বর্ণনা করতে পারবে। 8.1 তথ্য। তথ্যনির্ভর বিশ্বে প্রতিনিয়ত আমরা বিভিন্ন তথ্যের সম্মুখীন হই এবং এর বহুল ব্যবহার দেখতে পাই। প্রতিদিন শিক্ষক অধ্যয়নরত শিক্ষার্থীদের হাজিরা রাখেন। প্রতি পরীক্ষার শেষে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর সংরক্ষণ করেন এবং এর উপর ভিত্তি করে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করেন। একই সাথে তা দূরীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এছাড়া আমরা দৈনিক পত্রিকা, রেডিও, টেলিভিশন ইত্যাদি গণমাধ্যম থেকে আবহাওয়া, খেলাধুলা, বাজার দর ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে থাকি। কোনো বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর গণিতে 60-এর অধিক নম্বর প্রাপ্ত 10 জন এবং 60-এর কম নম্বর প্রাপ্ত 10 জন শিক্ষার্থীর তথ্য নিচে দেওয়া হল। 60-এর অধিক নম্বর প্রাপ্তদের তালিকা। প্রাপ্ত নম্বর: শিক্ষার্থীর সংখ্যা 90, 1, 80, 2, 75, 4, 70, 3। 60-এর কম নম্বর প্রাপ্তদের তালিকা। প্রাপ্ত নম্বর: শিক্ষার্থীর সংখ্যা 50, 2, 45, 3, 40, 3, 35, 2। এই তুলনামূলক তালিকা থেকে শিক্ষার্থীদের কম নম্বর প্রাপ্তির কারণ বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা যায়। সুতরাং বিভিন্ন বিষয় বা ঘটনার সংখ্যাসূচক তথ্য কিভাবে পাওয়া যায় এবং কিভাবে প্রয়োগ করতে হয় সে সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। তালিকায় যে বেশি নম্বর ও কম নম্বর দেখানো হয়েছে তা হল সংখ্যাভিত্তিক তথ্য। তালিকায় যে দুইটি সংখ্যাসূচক তথ্য দেওয়া হয়েছে তার প্রত্যেকটি একটি পরিসংখ্যান, অর্থাৎ ছাত্রদের প্রাপ্ত নম্বর 90, 80, 75, 70 একটি পরিসংখ্যান। অনুরূপভাবে প্রাপ্ত নম্বর 50, 45, 40, 35 আর একটি পরিসংখ্যান। উপাত্ত: পরিসংখ্যানে বর্ণিত সংখ্যাসূচক একটি তথ্য প্রাপ্ত বেশি নম্বরসমূহ। এগুলো হল পরিসংখ্যানের উপাত্ত। অনুরূপভাবে কম নম্বর প্রাপ্ত তথ্যও পরিসংখ্যানের উপাত্ত। পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয়, তা হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। তবে একটি মাত্র সংখ্যা দ্বারা প্রকাশিত উপাত্ত পরিসংখ্যান নয়। যেমন, রনির বয়স 45 বছর, পরিসংখ্যান নয়। মূল ভাবনাসমূহ, কি কনসেপ্টস। তথ্য ও উপাত্ত, ডেটা অ্যান্ড ইনফরমেশন। তথ্য, ইনফরমেশন, কোনো ঘটনা বা বিষয়ের বিবরণ। যেমন আজ বৃষ্টি হতে পারে বা রনি গণিতে ভালো নম্বর পেয়েছে। উপাত্ত, ডেটা। পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয়, তা হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। মনে রাখতে হবে, একটি মাত্র সংখ্যা দ্বারা প্রকাশিত উপাত্ত কিন্তু পরিসংখ্যান নয়। যেমন, রনির বয়স 45 বছর, এটি পরিসংখ্যান নয়। কিন্তু একটি শ্রেণীর 10 জন শিক্ষার্থীর বয়স। এটি পরিসংখ্যানের উপাত্ত। 8.2 বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্ত। ধরা যাক, কোনো বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত 20 জন শিক্ষার্থীর ওজন,
কেজিতে নিম্নরূপ 50, 40, 45, 47, 50, 42, 44, 40, 50, 55, 44, 55, 50, 45, 40, 45, 47, 52, 55, 56। এখানে উপস্থাপিত উপাত্তসমূহ অবিন্যস্তভাবে আছে। এই ধরনের উপাত্তসমূহকে অবিন্যস্ত উপাত্ত বলে। এই রকম অবিন্যস্ত উপাত্ত থেকে চাহিদামাফিক সিদ্ধান্ত নেওয়া খুবই কষ্টসাধ্য। কিন্তু উপাত্তসমূহ যদি মানের অধঃক্রমে বা ঊর্ধ্বক্রমে সাজানো যায় তাহলে প্রয়োজনীয় সিদ্ধান্ত সহজে নেওয়া যায়। সংগৃহীত উপাত্তসমূহ মানের ঊর্ধ্বক্রমে সাজালে হবে 40, 40, 40, 42, 44, 88, 45, 45, 45, 47, 47, 50, 50, 50, 50, 52, 55, 55, 55, 56। এভাবে সাজানো উপাত্তসমূহকে বিন্যস্ত উপাত্ত বলে। মূল ভাবনাসমূহ কি কনসেপ্টস। বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্ত, অর্গানাইজড অ্যান্ড আনঅর্গানাইজড ডেটা। অবিন্যস্ত উপাত্ত, সংগৃহীত উপাত্তগুলো যদি এলোমেলো বা ছড়ানো ছিটানো অবস্থায় থাকে তবে তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। এই অবস্থা থেকে চট করে কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন। উদাহরণ 50, 40, 45, 47, 50, 42 বইয়ে দেওয়া ওজনের তালিকা। বিন্যস্ত উপাত্ত, উপাত্তগুলোকে যখন মানের ঊর্ধ্বক্রম ছোট থেকে বড় বা অধঃক্রম বড় থেকে ছোট অনুসারে সাজানো হয় তখন তাকে বিন্যস্ত উপাত্ত বলে। ঊর্ধ্বক্রমে সাজানো রূপ 40, 40, 42, 44, 45, 47, 50 ইত্যাদি। উদাহরণ 1, ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে লম্বা 10 জনের উচ্চতার সেন্টিমিটারতে পরিসংখ্যান হল 125, 135, 130, 138, 137, 142, 145, 152, 150, 140। ক. উপরে বর্ণিত উপাত্তসমূহ বিন্যস্ত করো। খ. বর্ণিত উপাত্তসমূহ সারণীভুক্ত করো। সমাধান। ক. প্রদত্ত উপাত্তসমূহ মানের ঊর্ধ্বক্রমে বিন্যস্ত করা হলে হবে 125, 130, 135, 137, 138, 140, 142, 145, 150, 152। খ. সারণী। শিক্ষার্থীর ক্রমিক নং। উচ্চতা সেন্টিমিটার। 1. উচ্চতা 125 সেন্টিমিটার। 2. উচ্চতা 130 সেন্টিমিটার। 3. উচ্চতা 135 সেন্টিমিটার। 4. উচ্চতা 137 সেন্টিমিটার। 5. উচ্চতা 138 সেন্টিমিটার। 6. উচ্চতা 140 সেন্টিমিটার। 7. উচ্চতা 142 সেন্টিমিটার। 8. উচ্চতা 145 সেন্টিমিটার। 9. উচ্চতা 150 সেন্টিমিটার। 10. উচ্চতা 152 সেন্টিমিটার। কাজ 1. তোমাদের শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের 20 জন করে নিয়ে 2 বা 3টি দল গঠন করে গণিতে প্রাপ্ত নম্বর সংগ্রহ ও বিন্যস্ত করো। 2. বিন্যস্ত উপাত্ত সারণীভুক্ত করো। কাজের সমাধান। কাজ 1 ও 2 এর একটি নমুনা সমাধান। ধরা যাক একটি দলের 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর 100 এর মধ্যে নিচে দেওয়া হল অবিন্যস্ত 75, 60, 80, 65, 90, 70, 85, 50, 95, 55, 60, 65, 70, 75, 80, 40, 45, 85, 90, 100। ধাপ 1. উপাত্তসমূহ মানের ঊর্ধ্বক্রমে বিন্যস্তকরণ ছোট থেকে বড়। 40, 45, 50, 55, 60, 60, 65, 65, 70, 70, 75, 75, 80, 80, 85, 85, 90, 90, 95, 100। ধাপ 2. বিন্যস্ত উপাত্ত সারণীভুক্তকরণ। শিক্ষার্থীর ক্রমিক নং। গণিতে প্রাপ্ত নম্বর। 1. প্রাপ্ত নম্বর 40। 2. প্রাপ্ত নম্বর 45। 3. প্রাপ্ত নম্বর 50। 4. প্রাপ্ত নম্বর 55। 5. প্রাপ্ত নম্বর 60। 6. প্রাপ্ত নম্বর 60। 7. প্রাপ্ত নম্বর 65। 8.
প্রাপ্ত নম্বর 65, 9, প্রাপ্ত নম্বর 70, 10, প্রাপ্ত নম্বর 70, 11, প্রাপ্ত নম্বর 75, 12, প্রাপ্ত নম্বর 75, 13, প্রাপ্ত নম্বর 80, 14, প্রাপ্ত নম্বর 80, 15, প্রাপ্ত নম্বর 85, 16, প্রাপ্ত নম্বর 85, 17, প্রাপ্ত নম্বর 90, 18, প্রাপ্ত নম্বর 90, 19, প্রাপ্ত নম্বর 95, 20, প্রাপ্ত নম্বর 100। পরবর্তী শিক্ষণীয় বিষয়। এই অধ্যায়ের পরবর্তী অংশগুলোতে শিক্ষার্থীরা শিখবে 1. গড়, মিন। সবগুলো উপাত্তের যোগফলকে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করা। 2. মধ্যক, মিডিয়ান। উপাত্তগুলোকে ক্রমানুসারে সাজানোর পর ঠিক মাঝখানের মানটি বের করা। 3. প্রচুরক, মোড। উপাত্তগুলোর মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার আছে তা খুঁজে বের করা। 4. রেখাচিত্র, লাইন গ্রাফ। ছক কাগজে উপাত্তগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা। উদাহরণ 2. কোনো একটি ক্রিকেট দলের 5 জন বোলারের বল করার পরিসংখ্যান সারণীভুক্ত করে নিচে দেখানো হল। ক্রমিক নং, নাম, ওভার, মেইডেন ওভার, প্রদত্ত রান, উইকেট প্রাপ্তি। 1. শাহাদাত হোসেন, 5, 1, 35, 2, 2, মুস্তাফিজুর রহমান, 5, 2, 32, 3, 3, তাসকিন আহমেদ, 4, 1, 40, 1, 4, তৌহিদ হৃদয়, 3, 0, 35, 0, 5, নাহিদ রানা, 5, 3, 30, 1, কাজ 1. ক্রিকেট খেলার 2টি স্কোরবোর্ডের নিচের তথ্য সারণীভুক্ত করো। ক. 5 জন বোলারের নাম, ওভার, মেইডেন ওভার, প্রদত্ত রান, উইকেট প্রাপ্তি। খ. 5 জন ব্যাটসম্যানের নাম, রান, বল মোকাবেলা করা, সময়কাল। 2. তোমাদের শ্রেণীর যেকোনো 10 জনের উচ্চতা, ওজন ও গণিতে প্রাপ্ত নম্বরের সংখ্যাভিত্তিক উপাত্ত সংগ্রহ করে বিন্যস্ত কর এবং বিন্যস্ত উপাত্তের সারণীভুক্ত করে দেখাও। কাজ 2টির সমাধান নিচে খুব সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করা হল। শিক্ষার্থীরা এটি দেখে নিজেদের খাতায় অনুশীলন করতে পারবে। কাজ 1 এর সমাধান। ক্রিকেট খেলার 2টি স্কোরবোর্ডের তথ্য সারণীভুক্তকরণ। যেহেতু এখানে নির্দিষ্ট কোনো ম্যাচ বা খেলোয়াড়ের উপাত্ত দেওয়া নেই, তাই একটি আন্তর্জাতিক ম্যাচের ভিত্তিতে তৈরি করা কাল্পনিক কিন্তু বাস্তবসম্মত 2টি স্কোরবোর্ড নিচে সারণীভুক্ত করা হল। ক. 5 জন বোলারের নাম, ওভার, মেইডেন ওভার, প্রদত্ত রান ও উইকেট প্রাপ্তি। ক্রমিক নং, বোলারের নাম, ওভার, মেইডেন ওভার, প্রদত্ত রান, উইকেট প্রাপ্তি। 1. তাসকিন আহমেদ, ওভার 10, মেইডেন ওভার 2, প্রদত্ত রান 45, উইকেট প্রাপ্তি 3। 2. মুস্তাফিজুর রহমান, ওভার 9, মেইডেন ওভার 1, প্রদত্ত রান 42, উইকেট প্রাপ্তি 2। 3. শরীফুল ইসলাম, ওভার 10, মেইডেন ওভার 0, প্রদত্ত রান 52, উইকেট প্রাপ্তি 1। 4. মেহেদী হাসান মিরাজ, ওভার 8, মেইডেন ওভার 1, প্রদত্ত রান 35, উইকেট প্রাপ্তি 1। 5. রিশাদ হোসেন, ওভার 7, মেইডেন ওভার 0, প্রদত্ত রান 48, উইকেট প্রাপ্তি 2। খ. 5 জন ব্যাটসম্যানের নাম, রান, বল মোকাবেলা করা ও সময়কাল, মিনিটে। ক্রমিক নং, ব্যাটসম্যানের নাম, রান, বল মোকাবেলা করা, সময়কাল, মিনিট। 1. তানজিদ হাসান, রান 42, মোকাবেলা করে 45 বল, সময় 60 মিনিট। 2. নাজমুল হোসেন শান্ত, রান 35, মোকাবেলা করে 50 বল, সময় 75 মিনিট। 3. তাওহিদ হৃদয়, রান 68, মোকাবেলা করে 58 বল, সময় 80 মিনিট। 4. মাহমুদুল্লাহ রিয়াদ, রান 25, মোকাবেলা করে 30 বল, সময় 35 মিনিট। 5. জাকের আলী, রান 12, মোকাবেলা করে 15 বল, সময় 18 মিনিট। কাজ 2 এর সমাধান। 10 জনের উচ্চতা, ওজন ও গণিতে প্রাপ্ত নম্বরের উপাত্ত। ধরা যাক, তোমাদের শ্রেণীর 10 জন শিক্ষার্থীর কাছ থেকে সংগৃহীত অবিন্যস্ত, এলোমেলো, উপাত্তগুলো নিচে দেওয়া হল। উচ্চতা, সেন্টিমিটার, 142, 135, 150, 138, 145, 135, 140, 148, 138, 142। ওজন, কেজি, 45, 40, 52, 42, 48, 38, 42, 50, 45, 46। গণিতে প্রাপ্ত নম্বর, 80, 75, 90, 70, 85,
65, 75, 95, 70, 80। ধাপ 1। উপাত্তসমূহ মানের ঊর্ধ্বক্রমে বিন্যস্তকরণ, ছোট থেকে বড়। সারণী তৈরি করার আগে উপাত্তগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিতে হবে। বিন্যস্ত উচ্চতা 135, 135, 138, 138, 140, 142, 142, 145, 148, 150। বিন্যস্ত ওজন 38, 40, 42, 42, 45, 45, 46, 48, 50, 52। বিন্যস্ত নম্বর 65, 70, 70, 75, 75, 80, 80, 85, 90, 95। ধাপ 2। বিন্যস্ত উপাত্ত সারণীভুক্তকরণ। এখন এই বিন্যস্ত উপাত্তগুলোকে আমরা একটি সুন্দর সারণীতে সাজিয়ে দেব। শিক্ষার্থীর ক্রমিক নং, উচ্চতা সেন্টিমিটার, ওজন কেজি। গণিতে প্রাপ্ত নম্বর 1। উচ্চতা 135 সেন্টিমিটার, ওজন 38 কেজি। প্রাপ্ত নম্বর 65। 2। উচ্চতা 135 সেন্টিমিটার, ওজন 40 কেজি। প্রাপ্ত নম্বর 70। 3। উচ্চতা 138 সেন্টিমিটার, ওজন 42 কেজি। প্রাপ্ত নম্বর 70। 4। উচ্চতা 138 সেন্টিমিটার, ওজন 42 কেজি। প্রাপ্ত নম্বর 75। 5। উচ্চতা 140 সেন্টিমিটার, ওজন 45 কেজি। প্রাপ্ত নম্বর 75। 6। উচ্চতা 142 সেন্টিমিটার, ওজন 45 কেজি। প্রাপ্ত নম্বর 80। 7। উচ্চতা 142 সেন্টিমিটার, ওজন 46 কেজি। প্রাপ্ত নম্বর 80। 8। উচ্চতা 145 সেন্টিমিটার, ওজন 48 কেজি। প্রাপ্ত নম্বর 85। 9। উচ্চতা 148 সেন্টিমিটার, ওজন 50 কেজি। প্রাপ্ত নম্বর 90। 10। উচ্চতা 150 সেন্টিমিটার, ওজন 52 কেজি। প্রাপ্ত নম্বর 95। শিক্ষার্থীদের জন্য টিপস: তোমরা যখন নিজেরা এই কাজটি করবে, তখন তোমাদের নিজেদের ক্লাসের বন্ধুদের কাছ থেকে বাস্তব উপাত্ত, ডাটা সংগ্রহ করবে। এরপর সেগুলাকে এভাবে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে সারণী তৈরি করবে। 8.3 গড় মিন। কোনো পরিবারে বছরে 420 কেজি চাল লাগে। প্রতি মাসে যে একই পরিমাণ চাল লাগে তা নয়। কোনো মাসে বেশি, আবার কোনো মাসে কম লাগে। কোন মাসে কতটুকু চাল খরচ হয়েছে তার সঠিক হিসাব জানতে হলে লিখিত হিসাব রাখতে হবে। এটা বেশ বিরক্তিকর, তাই আমরা প্রতি মাসে গড়ে কতটুকু চাল লাগে তার হিসাব জানতে চাই এবং জিজ্ঞেস করি, গড়ে কী পরিমাণ চাল প্রয়োজন হয়? এই প্রশ্নের উত্তরে আমরা খুব সহজেই বলতে পারি 420/12 সমান 35 কেজি। মাসে গড়ে 35 কেজি চাল লাগে। এখানে আমরা মোট চালের পরিমাণকে বৎসরের মাসের সংখ্যা 12 দিয়ে ভাগ করে চালের গড় পরিমাণ নির্ণয় করে থাকি। এভাবে আমাদের দৈনন্দিন জীবনে গড়ের ব্যাপক ব্যবহার হয়ে থাকে। যেমন, তোমাদের শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থী প্রতিদিন স্কুলে আসতে পারে না। উপস্থিতির সংখ্যা কোনো দিন বাড়ে, আবার কোনো দিন উপস্থিতির সংখ্যা কমে। তাই আমরা জানতে চাই প্রতিদিন গড়ে কতজন শিক্ষার্থী উপস্থিত হয়। উত্তরে আমরা বলে থাকি, গড়ে 80 জন শিক্ষার্থী উপস্থিত হয়। গড় সংগৃহীত উপাত্তসমূহের সমষ্টিকে উপাত্তসমূহের সংখ্যা দিয়ে ভাগ করে গড় পাওয়া যায়। অর্থাৎ গড় সমান উপাত্তসমূহের সমষ্টি ভাগ উপাত্তসমূহের সংখ্যা। উদাহরণ 3। 25 নম্বরের একটি প্রতিযোগিতামূলক গণিত পরীক্ষায় 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 20, 16, 24, 16, 16, 20, 15, 12, 16, 15। প্রতিযোগীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। সমাধান: প্রাপ্ত নম্বরের গড় সমান 20 + 16 + 24 + 16 + 16 + 20 + 15 + 12 + 16 + 15/10 সমান 170/10 বা 17। নির্ণেয় গড় নম্বর 17। এভাবে আমরা বিভিন্নভাবে বিভিন্ন পরিসংখ্যানের গড় ব্যবহার করে থাকি। যেমন, রিশা পরপর 5 দিন যথাক্রমে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 2 ঘন্টা ও 6 ঘন্টা করে পড়ে। সেতু রিশাকে জিজ্ঞেস করে, তুমি দিনে কত ঘন্টা করে পড়? উত্তরে সে তার কোনো দিনের পড়ার সময় বলবে। এক্ষেত্রে গড়ে সে প্রতিদিন কত ঘন্টা করে পড়ে সেটা বলা হবে যুক্তিযুক্ত। তাই সে বলবে প্রতিদিন গড়ে ঘন্টা 3 + 4 + 5 + 2 + 6/5 বা 4 ঘন্টা করে পড়ে। এখানে যে গড় আমরা ব্যবহার করি তা গাণিতিক গড়।
তাই ঋষার প্রতিদিন পড়ার গড় সমান 3+4+5+2+6 5 ঘন্টা সমান 20 / 5 ঘন্টা সমান 4 ঘন্টা। অর্থাৎ পড়ার সময়ের গাণিতিক গড় 4 ঘন্টা। কাজ 1। তোমাদের শ্রেণীর জন্য 15টি বই 1500 টাকায় কেনা হয়েছে। প্রতিটি বইয়ের গড় মূল্য কত? 2। তোমাদের শ্রেণীর 10 জন শিক্ষার্থীর উচ্চতার মাপ সেন্টিমিটারে নাও ও উচ্চতার গড় নির্ণয় করো। দৈনন্দিন জীবনে যখন অনেকগুলো উপাত্ত বা সংখ্যা থাকে, তখন সেগুলোকে আলাদা আলাদাভাবে মনে না রেখে একটি একক সংখ্যা দিয়ে প্রকাশ করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল গড়। বইয়ের সূত্রটি আমাদের সবসময় মনে রাখতে হবে। গড় সমান উপাত্তসমূহের সমষ্টি ভাগ উপাত্তসমূহের সংখ্যা। কাজগুলোর সহজ সমাধান। কাজ দুটির সমাধান দেওয়া হল। 1 নম্বর কাজের সমাধান। প্রশ্ন: তোমাদের শ্রেণীর জন্য 15টি বই 1500 টাকায় কেনা হয়েছে। প্রতিটি বইয়ের গড় মূল্য কত? দেওয়া আছে। বইয়ের মোট সংখ্যা উপাত্তসমূহের সংখ্যা সমান 15টি। বইগুলোর মোট মূল্য উপাত্তসমূহের সমষ্টি সমান 1500 টাকা। আমরা জানি গড় মূল্য সমান বইয়ের মোট মূল্য ভাগ বইয়ের মোট সংখ্যা। গড় মূল্য সমান 1500 ভাগ 15 সমান 100 টাকা। উত্তর: প্রতিটি বইয়ের গড় মূল্য 100 টাকা। 2 নম্বর কাজের সমাধান। নমুনা প্রশ্ন: তোমাদের শ্রেণীর 10 জন শিক্ষার্থীর উচ্চতার মাপ সেন্টিমিটারে নাও ও উচ্চতার গড় নির্ণয় করো। যেহেতু এটি একটি ব্যবহারিক কাজ, তাই আমরা 10 জন শিক্ষার্থীর কাল্পনিক উচ্চতা নিয়ে এটি সমাধান করছি। শিক্ষার্থীরা নিজেদের বন্ধুদের উচ্চতা মেপে একইভাবে অঙ্কটি করবে। ধরা যাক 10 জন শিক্ষার্থীর উচ্চতা যথাক্রমে সেন্টিমিটারে 135, 140, 138, 142, 135, 145, 138, 140, 150, 147। ধাপ 1। উপাত্তসমূহের সমষ্টি মোট উচ্চতা নির্ণয়। সমষ্টি সমান 135 প্লাস 140 প্লাস 138 প্লাস 142 প্লাস 135 প্লাস 145 প্লাস 138 প্লাস 140 প্লাস 150 প্লাস 147। সমষ্টি সমান 1410 সেন্টিমিটার। ধাপ 2। উপাত্তসমূহের সংখ্যা। শিক্ষার্থীর সংখ্যা সমান 10 জন। ধাপ 3। গড় উচ্চতা নির্ণয়। গড় উচ্চতা সমান উপাত্তসমূহের সমষ্টি ভাগ উপাত্তসমূহের সংখ্যা। গড় উচ্চতা সমান 1410 ভাগ 10 সেন্টিমিটার সমান 141 সেন্টিমিটার। উত্তর: শিক্ষার্থীদের গড় উচ্চতা 141 সেন্টিমিটার। গড়ের আরেকটি বাস্তব উদাহরণ। ভিজুয়াল ধারণা। গড় কিভাবে কাজ করে তা বোঝার জন্য নিচের ছবিটি লক্ষ্য করা যেতে পারে। এখানে ভিন্ন ভিন্ন উচ্চতার 4টি ব্লকের স্তূপকে সমান ভাগে ভাগ করে গড় অ্যাভারেজ বের করা হয়েছে। যেমন ধরুন 4টি আলাদা পাত্রে যথাক্রমে 5টি, 7টি, 2টি এবং 6টি মার্বেল আছে। মার্বেলের মোট সমষ্টি সমান 5 প্লাস 7 প্লাস 2 প্লাস 6 সমান 20টি। পাত্রের সংখ্যা সমান 4টি। পাত্রগুলোতে গড়ে মার্বেল আছে সমান 20 ভাগ 4 সমান 5টি। অর্থাৎ সব পাত্রে সমান করে দিলে প্রত্যেকে 5টি করে মার্বেল পাবে। 8.4 মধ্যক মিডিয়ান। গাণিতিক গড় দেখে সংগৃহীত উপাত্তের বৈশিষ্ট্য সম্বন্ধে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় বাস্তবতার সাথে মিলে না। যেমন 5 জন ছাত্রের প্রাপ্ত নম্বর 40, 40, 50, 90, 100। এদের গড় নম্বর 64, কিন্তু এ নম্বরের সাথে বাস্তবতার মিল নেই। এসব ক্ষেত্রে মধ্যক ব্যবহার করা হয়। মধ্যক হল সংগৃহীত উপাত্তের মধ্যম মান। যেমন প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক হল 50। প্রদত্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে ঊর্ধ্বক্রম বা অধঃক্রম সাজালে যে মান উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করে তাকে মধ্যক বলে। যেমন 10, 9, 12, 6, 15, 7, 8, 14, 13 সংখ্যাগুলোর মধ্যক কত? এখানে সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজালে আমরা পাই 6, 7, 8, 9, 10, 12, 13, 14, 15। লক্ষ্য করলে দেখা যায় এখানে মোট 9টি সংখ্যা আছে। এদের মধ্যক 10 যা ক্রমানুসারে সাজানোর পঞ্চম পদ। অর্থাৎ মধ্যক সমান 9 প্লাস 1/2তম পদ বা পঞ্চম পদ। সুতরাং মধ্যক সমান সংখ্যাগুলোর সংখ্যা প্লাস 1/2 যদি উপাত্তের সংখ্যা বিজোড় হয়। সুতরাং উপাত্তের সংখ্যা যদি বিজোড় হয়
তবে মধ্যক হবে ক্রমানুসারে সাজানোর মধ্যম পদ। এখন প্রশ্ন হচ্ছে উপাত্তের সংখ্যা যদি জোড় হয় তবে মধ্যক কি হবে? নিচের উদাহরণ লক্ষ্য করি। 6, 4, 7, 8, 5, 12, 10, 11, 14, 15 সংখ্যাগুলোর মধ্যক নির্ণয়ের জন্য মানের ক্রমানুসারে সাজালে আমরা পাই 4, 5, 6, 7, 8, 10, 11, 12, 14, 15 এক্ষেত্রে সংখ্যাগুলোকে সমান দুই ভাগ করলে আমরা পাই 4, 5, 6, 7, 8, 10, 11, 12, 14, 15 প্রত্যেক ভাগে 5টি করে সংখ্যা আছে। সুতরাং মধ্যক কত? মধ্যক নির্ণয় করতে হলে আমরা নিচের নিয়মে দুই ভাগ করে থাকি। 4, 5, 6, 7, 8, 8, 10, 10, 11, 12, 14, 15 এখানে মধ্যক হবে 8 ও 10 এর গড়। এখানে সংখ্যাগুলোর সংখ্যা 10 যা জোড় সংখ্যা এবং পঞ্চম ও ষষ্ঠ পদের বামে ও ডানে পদগুলোর সংখ্যা সমান। সুতরাং মধ্যক সমান পঞ্চম ও ষষ্ঠ পদের যোগফল ভাগ 2। সুতরাং মধ্যক সমান 8 + 10 ভাগ 2 সমান 182 সমান 9। কাজ 1 তোমাদের শ্রেণীর 11 জন করে নিয়ে দল গঠন করো। নিজ নিজ দলের সদস্যদের বাংলা বিষয়ে শ্রেণী পরীক্ষায় প্রাপ্ত নম্বরের মধ্যক নির্ণয় করো। 2 12 জন করে নিয়ে দল কর এবং দলের সদস্যদের উচ্চতা মেপে প্রাপ্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। সহজ কথায় উপাত্তগুলোকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট ক্রমে সাজানোর পর ঠিক মাঝখানে যে মানটি থাকে সেটাই হলো মধ্যক। আলোচনা অনুযায়ী মধ্যক নির্ণয়ের 2টি নিয়ম আছে। 1 উপাত্তের সংখ্যা বিজোড় হলে মধ্যক সমান উপাত্তের সংখ্যা প্লাস 1/2তম পদ। 2 উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যক সমান মাঝখানের দুটি পদের যোগফল ভাগ 2। কাজগুলোর সহজ সমাধান। নিচে দুটি কাল্পনিক উপাত্ত নিয়ে কাজগুলোর নমুনা সমাধান দেওয়া হল। 1 নম্বর কাজের সমাধান। উপাত্তের সংখ্যা বিজোড় 11 জন। প্রশ্ন 11 জন সদস্যের বাংলা বিষয়ে শ্রেণী পরীক্ষায় প্রাপ্ত নম্বরের মধ্যক নির্ণয় করো। ধরা যাক 11 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর অবিন্যস্ত 15, 20, 12, 18, 25, 22, 10, 15, 17, 14, 20। ধাপ 1 উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজিয়ে পাই। 10, 12, 14, 15, 15, 17, 18, 20, 20, 22, 25। ধাপ 2 মধ্যক নির্ণয়। এখানে মোট উপাত্তের সংখ্যা n সমান 11 যা একটি বিজোড় সংখ্যা। মধ্যক সমান 11 + 1/2তম পদ। মধ্যক সমান 12/2তম পদ সমান ষষ্ঠ পদ। ফলাফল সাজানো উপাত্তের মধ্যে ষষ্ঠ পদটি হল 17। উত্তর প্রাপ্ত নম্বরের মধ্যক 17। 2 নম্বর কাজের সমাধান। উপাত্তের সংখ্যা জোড় 12 জন। প্রশ্ন 12 জন সদস্যের উচ্চতা মেপে প্রাপ্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। ধরা যাক 12 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে অবিন্যস্ত 135, 142, 138, 140, 135, 145, 138, 140, 150, 147, 136, 144। ধাপ 1 উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজিয়ে পাই। 135, 135, 136, 138, 138, 140, 140, 142, 144, 145, 147, 150। ধাপ 2 মধ্যক নির্ণয়। এখানে মোট উপাত্তের সংখ্যা n সমান 12 যা একটি জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে মাঝখানের দুটি পদ হবে 12/2 সমান ষষ্ঠ পদ এবং এর পরের পদ অর্থাৎ সপ্তম পদ। ঊর্ধ্বক্রমে সাজানো তালিকা থেকে আমরা দেখছি ষষ্ঠ পদ সমান 140, সপ্তম পদ সমান 140, মধ্যক সমান ষষ্ঠ পদ প্লাস সপ্তম পদের যোগফল ভাগ 2। মধ্যক সমান 140 + 140 ভাগ 2 সমান 280 ভাগ 2 সমান 140। উত্তর উচ্চতার মধ্যক 140 সেন্টিমিটার। বোঝার জন্য সহজ চিত্র ভিজুয়াল কনসেপ্ট। জোড় এবং বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক কিভাবে মাঝখানের স্থানটি নির্দেশ করে তা নিচের চিত্রটি দেখলে আরও পরিষ্কার হবে। বিজোড় হলে
ঠিক মাঝখানের একটি সংখ্যাই সরাসরি মধ্যক, বাম পাশে ও ডান পাশে সমান সংখ্যক উপাত্ত থাকে। জোড় হলে মাঝখানে নির্দিষ্ট একটি সংখ্যা পাওয়া যায় না, দুইটি সংখ্যা থাকে, তাই সেই মাঝের দুইটি সংখ্যার গড় করে মধ্যক বের করতে হয়। 8.5 প্রচুরক মোড। কোনো বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর 10 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর 85, 80, 95, 90, 95, 87, 95, 90, 95, 100। সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে আমরা পাই 80, 85, 87, 90, 90, 95, 95, 95, 95, 100। এখানে 90 আছে 2 বার, 95 আছে 4 বার এবং বাকি নম্বরগুলো আছে 1 বার করে। 95 আছে সর্বাধিক বার। 95কে প্রদত্ত উপাত্তগুলোর প্রচুরক বলে। সুতরাং প্রচুরক হল প্রদত্ত উপাত্তের মধ্যে যে সংখ্যা বা সংখ্যাগুলো সর্বাধিক বার থাকে। আবার 3, 6, 8, 1, 9 সংখ্যাগুলোর মধ্যে কোনো সংখ্যা 1 বারের বেশি না থাকায় এখানে প্রচুরক নেই। উদাহরণ 4। কোনো বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর 20 জন ছাত্রের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হল। এদের প্রচুরক নির্ণয় করো। 75, 60, 71, 60, 80, 78, 90, 75, 80, 92, 80, 90, 95, 90, 85, 90, 78, 75, 90, 85। সমাধান: উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হল। 60, 60, 71, 75, 75, 75, 78, 78, 80, 80, 80, 85, 85, 90, 90, 90, 90, 90, 92, 95। এখানে 60 আছে 2 বার, 75 আছে 3 বার, 78 আছে 2 বার, 80 আছে 3 বার, 85 আছে 2 বার, 90 আছে 5 বার এবং বাকি নম্বরগুলো আছে 1 বার করে। 90 সর্বাধিক বার আছে, সুতরাং নির্ণেয় প্রচুরক 90। সহজ কথায়, প্রচুরক মানে হচ্ছে যা প্রচুর পরিমাণে বা সবচেয়ে বেশিবার আছে। কোনো উপাত্তের মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার, সর্বাধিকবার থাকে, সেটিই হল সেই উপাত্তের প্রচুরক। আলোচনা থেকে 2টি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। 1. কোনো উপাত্তে যদি কোনো সংখ্যাই 1 বারের বেশি না থাকে, তবে সেই উপাত্তের কোনো প্রচুরক নেই। 2. একটি উপাত্তে একাধিক প্রচুরকও থাকতে পারে, যেমন 2টি আলাদা সংখ্যা যদি সমান সংখ্যকবার এবং সবচেয়ে বেশিবার থাকে। প্রচুরকের মূল ধারণা, ভিজুয়াল কনসেপ্ট। প্রচুরক কিভাবে কাজ করে তা নিচের ছবির মাধ্যমে খুব সহজে বোঝা যায়। এখানে বিভিন্ন রঙের ব্লকের স্তূপের মধ্যে যে রঙের ব্লকটি সবচেয়ে বেশিবার আছে, সেটিই প্রচুরক। কাজ 1. তোমাদের শ্রেণীর সকলের উচ্চতা সেন্টিমিটারে মেপে ক্রমানুসারে সাজাও এবং উপাত্তগুলোর প্রচুরক নির্ণয় করো। কাজের সহজ সমাধান, নমুনা। প্রশ্ন: তোমাদের শ্রেণীর সকলের উচ্চতা সেন্টিমিটারে মেপে ক্রমানুসারে সাজাও এবং উপাত্তগুলোর প্রচুরক নির্ণয় করো। যেহেতু এটি একটি ব্যবহারিক কাজ, তাই আমরা ক্লাসের 20 জন শিক্ষার্থীর একটি কাল্পনিক উচ্চতার উপাত্ত নিয়ে এটি সমাধান করছি। শিক্ষার্থীরা নিজেদের ক্লাসের বন্ধুদের আসল উচ্চতা নিয়ে এটি সমাধান করবে। ধরা যাক 20 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে 140, 135, 142, 138, 140, 145, 138, 140, 150, 142, 135, 140, 148, 142, 140, 136, 144, 140, 142, 138। ধাপ 1. উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রমে, ছোট থেকে বড়, সাজানো হল। 135, 135, 136, 138, 138, 138, 140, 140, 140, 140, 140, 140, 142, 142, 142, 142, 144, 145, 148, 150। ধাপ 2. কোন সংখ্যাটি কতবার আছে তা হিসাব করা। 135 আছে 2 বার,
136 আছে 1 বার, 138 আছে 3 বার, 140 আছে 6 বার, 142 আছে 4 বার, 144 আছে 1 বার, 145 আছে 1 বার, 148 আছে 1 বার, 150 আছে 1 বার। ধাপ 3, প্রচুরক সিদ্ধান্ত। এখানে উপাত্তগুলোর মধ্যে 140 সংখ্যাটি সর্বাধিক 6 বার আছে। উত্তর: উচ্চতার উপাত্তগুলোর নির্ণেয় প্রচুরক 140 সেন্টিমিটার। অধ্যায়ের সংক্ষিপ্ত রিভিউ, কুইক সামারি। আমরা এই অধ্যায়ের প্রধান 3টি গাণিতিক নিয়ম শেষ করলাম। সংক্ষেপে মনে রাখার উপায়: গড়, মিন, সব সংখ্যার যোগফল ভাগ মোট সংখ্যার পরিমাণ, সবাইকে সমান ভাগ করে দেওয়া, মধ্যক, মিডিয়ান, ছোট থেকে বড় সাজানোর পর ঠিক মাঝখানের মান, মাঝবিন্দু খুঁজে বের করা, প্রচুরক, মোড, যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার দেখা যায়, জনপ্রিয় মানটি বের করা, 8.6 রেখাচিত্র, তথ্য ও উপাত্ত সংক্রান্ত বিষয়াদি এবং তাদের গুরুত্ব ও দৈনন্দিন জীবনে ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে। উপাত্তসমূহের সারণীবদ্ধ করাও আলোচিত হয়েছে। এখন উপাত্তসমূহের লেখচিত্র নিয়ে আলোচনা করা হবে। লেখচিত্রের মাধ্যমে উপাত্তসমূহের বহুল ব্যবহার আমরা দেখতে পাই। লেখচিত্রের মাধ্যমে যদি উপাত্তসমূহ উপস্থাপন করা হয়, তবে তা হয় চিত্তাকর্ষক ও বোঝার জন্য খুব সহজ। যেমন, ক্রিকেট খেলার প্রতি ওভারের রান সহজ উপায়ে দেখানোর জন্য স্তম্ভলেখের মাধ্যমে উপস্থাপন করতে দেখা যায়। এভাবে উপাত্তসমূহ বিভিন্ন প্রকার লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। এখানে শুধুমাত্র রেখাচিত্র নিয়ে আলোচনা করা হবে। উদাহরণ 5, কোনো স্কুলে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত 6 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে হল 140, 145, 150, 160, 150, 165। এই উপাত্তের রেখাচিত্র আঁকো। সমাধান: ছক কাগজে পরস্পর লম্ব 2টি সরলরেখা আঁকা হল। আমরা জানি, অনুভূমিক রেখা x অক্ষ এবং x অক্ষের উপর লম্ব সরলরেখা y অক্ষ যারা শূন্য বিন্দুতে ছেদ করেছে। এখন x অক্ষের 2 ঘর পরপর একটি বিন্দুকে শিক্ষার্থী ধরে এবং y অক্ষের প্রতি ঘরকে উচ্চতার একক ধরে রেখাচিত্রটি আঁকা হয়েছে। যেহেতু y অক্ষ বরাবর 140 থেকে আরম্ভ করা হয়েছে, সেহেতু y অক্ষের মূল বিন্দুর উপরে একটি ভাঙা চিহ্ন নিয়ে বোঝানো হয়েছে যে 0 থেকে 140 পর্যন্ত ঘরগুলো আছে। উদাহরণ 6, তন্দ্রা চাকমা হাসপাতালে ভর্তি হয়েছে। 3 ঘন্টা অন্তর একদিনের তাপমাত্রা নিচের রেখাচিত্রের সাহায্যে দেখানো হয়েছে। এই রেখাচিত্র থেকে আমরা কি বুঝি? সমাধান: ছক কাগজে x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর তাপমাত্রা ধরা হয়েছে। ছক কাগজের 5 ঘর পরপর দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত 3 ঘন্টা অন্তর সময় এবং y অক্ষ বরাবর প্রতি ঘরকে একক ধরে তাপমাত্রা দেখানো হল। সময় অনুযায়ী ছক কাগজে তাপমাত্রা বিন্দু দিয়ে চিহ্নিত করা হয়েছে। বিন্দুগুলোকে রেখাংশ দিয়ে সংযোগ করে তাপমাত্রার রেখাচিত্র আঁকা হল। প্রায় 98 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত মানুষের তাপমাত্রা স্বাভাবিক ধরা হয় বিধায় y অক্ষ বরাবর নিচের তাপমাত্রাসমূহ উজ্জ্ব রাখা হয়েছে। তাপমাত্রার এই রেখাচিত্র থেকে প্রতীয়মান হয় যে, বেলা 3:00টার তাপমাত্রা সর্বাধিক 102 ডিগ্রি হয়। রাত 9:00টা ও রাত 12:00টায় তাপমাত্রা 100 ডিগ্রিতে স্থির থাকে। উদাহরণ 7, বাংলাদেশের ক্রিকেট টিমের কোনো এক খেলায় ওভার প্রতি রান নিচের সারণীতে দেওয়া হল। ওভার: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। রান: 8, 10, 6, 5, 0, 8, 6, 4, 7, 12। ক ওভার প্রতি সর্বোচ্চ এবং সর্বনিম্ন রানের পার্থক্য নির্ণয় করো। খ ওভার প্রতি রানকে ক্রম অনুসারে সাজিয়ে রানের গড় নির্ণয় করো। গ প্রদত্ত তথ্যের রেখাচিত্র অঙ্কন করো। সমাধান: ক সর্বোচ্চ রান 12 এবং সর্বনিম্ন রান 0। সর্বোচ্চ এবং সর্বনিম্ন রানের পার্থক্য 12-0 সমান 12। খ ওভার প্রতি রানকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 0, 4, 5, 6, 6, 7, 8, 8, 10, 12। রানের যোগফল সমান 0 + 4 + 5 + 6 + 6 + 7 + 8 + 8 + 10 + 12 সমান 66 রান। সুতরাং ওভার প্রতি রানের গড় সমান মোট রান ভাগ মোট ওভার সমান 66/10 সমান 6.6। গ ছক কাগজে পরস্পর লম্ব 2টি সরলরেখা আঁকা হল।
অনুভূমিক রেখা এক্স অক্ষ বরাবর এবং এক্স অক্ষের উপর লম্ব সরলরেখা ওয়াই অক্ষ ও বিন্দুতে ছেদ করেছে। এখন এক্স অক্ষের প্রতি 5 ঘর পরপর একটি বিন্দুকে ওভার এবং ওয়াই অক্ষের প্রতি 2 ঘর পরপর একটি বিন্দুকে রান ধরে রেখাচিত্রটি আঁকা হয়েছে। রেখাচিত্র লাইন গ্রাফ অংশটি পরিসংখ্যানের অত্যন্ত আকর্ষণীয় একটি বিষয়। ছক কাগজে বা গ্রাফ পেপারে যখন উপাত্তগুলোকে বিন্দুর মাধ্যমে বসিয়ে রেখা দিয়ে যুক্ত করা হয় তখন খুব সহজেই পুরো তথ্যের ওঠানামা, যেমন রান রেট বা শরীরের তাপমাত্রা, এক নজরে বুঝে ফেলা যায়। রেখাচিত্রের মূল বিষয়সমূহ কি? গ্রাফ রুলস। 1. এক্স অক্ষ ও ওয়াই অক্ষ। ছক কাগজের নিচে আড়াআড়ি অনুভূমিক রেখাটি হল এক্স অক্ষ এবং খাড়া লম্ব রেখাটি হল ওয়াই অক্ষ। এরা পরস্পরকে মূলবিন্দু ও তে ছেদ করে। 2. ভাঙা চিহ্ন ব্রোকেন লাইন। যদি কোনো অক্ষের মান 0 থেকে শুরু না হয়ে বড় কোনো সংখ্যা, যেমন উদাহরণ 5 এ 140 বা উদাহরণ 6 এ 98 থেকে শুরু হয়, তবে 0 থেকে সেই সংখ্যা পর্যন্ত ঘরগুলো যে উপস্থিত আছে তা বোঝাতে একটি আঁকাবাঁকা বা ভাঙা চিহ্ন, কম বেশি বা ওমেগা, ব্যবহার করা হয়। কাজ উদাহরণ 7 এর আলোকে একটি সমস্যা তৈরি কর এবং সমাধান করো। কাজের সমাধান। এখানে উদাহরণ 7 এর অনুকরণে একটি ক্রিকেট ম্যাচের প্রথম 5 ওভারের রান নিয়ে একটি নতুন সমস্যা এবং তার সম্পূর্ণ সমাধান তৈরি করে দেওয়া হল। সমস্যা কাল্পনিক উদ্দীপক। বাংলাদেশ ক্রিকেট দলের একটি টি-20 ম্যাচে প্রথম 5 ওভারের রান নিচের সারণীতে দেওয়া হল। ওভার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। রান 6, 12, 4, 8, 10। প্রশ্নসমূহ ক. ওভার প্রতি সর্বোচ্চ এবং সর্বনিম্ন রানের পার্থক্য নির্ণয় করো। খ. ওভার প্রতি রানকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে রানের গড় নির্ণয় করো। গ. প্রদত্ত তথ্যের রেখাচিত্র অঙ্কন করো। সমাধান। ক. সর্বোচ্চ এবং সর্বনিম্ন রানের পার্থক্য নির্ণয়ে সারণী অনুযায়ী সর্বোচ্চ রান সমান 12, সর্বনিম্ন রান সমান 4। সুতরাং সর্বোচ্চ এবং সর্বনিম্ন রানের পার্থক্য সমান 12, 4 সমান 8 রান। খ. ঊর্ধ্বক্রমে সাজানো এবং গড় নির্ণয়ে ওভার প্রতি রানকে মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজিয়ে পাই 4, 6, 8, 10, 12। রানের মোট যোগফল সমান 4 + 6 + 8 + 10 + 12 সমান 40 রান। মোট ওভারের সংখ্যা সমান 5। ওভার প্রতি রানের গড় সমান মোট রান ভাগ মোট ওভার। ওভার প্রতি রানের গড় সমান 40 ভাগ 5 সমান 8 রান। উত্তর: রানের গড় 8 রান। গ. প্রদত্ত তথ্যের রেখাচিত্র অঙ্কন। স্কেল নির্ধারণ ও বর্ণনা। ছক কাগজে পরস্পর লম্ব দুটি সরলরেখা আঁকা হল। অনুভূমিক রেখাটি এক্স অক্ষ এবং খাড়া রেখাটি ওয়াই অক্ষ, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে 1 ওভার ধরা হল, অর্থাৎ প্রথম ওভার 5 নম্বর ঘরে, দ্বিতীয় ওভার 10 নম্বর ঘরে বসবে। ওয়াই অক্ষ বরাবর প্রতি 1 ঘরকে 1 রান ধরা হল। এখন ওভার অনুযায়ী রানের বিন্দুগুলো স্থাপন করে রেখাংশ দ্বারা যুক্ত করলে নিচের মতো একটি রেখাচিত্র পাওয়া যাবে। প্রথম ওভারে 6 রান। এক্স অক্ষের প্রথম ওভারের সোজাসুজি উপরে ওয়াই অক্ষের 6 ঘর উঁচুতে বিন্দু বসানো হল। দ্বিতীয় ওভারে 12 রান। দ্বিতীয় ওভারের সোজাসুজি ওয়াই অক্ষের 12 ঘর উঁচুতে বিন্দু বসানো হল। তৃতীয় ওভারে 4 রান। তৃতীয় ওভারের সোজাসুজি ওয়াই অক্ষের 4 ঘর উঁচুতে বিন্দু বসানো হল। চতুর্থ ওভারে 8 রান। চতুর্থ ওভারের সোজাসুজি ওয়াই অক্ষের 8 ঘর উঁচুতে বিন্দু বসানো হল। পঞ্চম ওভারে 10 রান। পঞ্চম ওভারের সোজাসুজি ওয়াই অক্ষের 10 ঘর উঁচুতে বিন্দু বসানো হল। সবশেষে বিন্দুগুলো ক্রমানুসারে প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে 3 সরলরেখা দিয়ে যোগ করলেই কাঙ্ক্ষিত রেখাচিত্রটি তৈরি হয়ে যাবে। অনুশীলনী 8 1. তথ্য ও উপাত্ত কি? উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো। তথ্য ও উপাত্ত পরিসংখ্যানের একেবারে প্রাথমিক এবং দুটি ভিন্ন ধারণা। দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় এই দুটিকে এক করে ফেললেও গাণিতিক বা পরিসংখ্যানের ভাষায় এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। নিচে উদাহরণের মাধ্যমে তথ্য ও উপাত্তের সহজ ব্যাখ্যা দেওয়া হল। উপাত্ত ডেটা পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা বা সংখ্যাসূচক মান দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তা হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। উপাত্ত হল কোনো ঘটনার একক বা কাঁচা উপাদান, র ম্যাটেরিয়ালস, যা থেকে সরাসরি কোনো বড় সিদ্ধান্ত নেওয়া যায় না। মনে রাখতে হবে,
একটি মাত্র সংখ্যা দ্বারা প্রকাশিত কোনো মান পরিসংখ্যানের উপাত্ত নয়। উপাত্ত হতে হলে সেখানে একাধিক সংখ্যার সমষ্টি বা তুলনা করার সুযোগ থাকতে হবে। উদাহরণ: কোনো শ্রেণীর ৫ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর ৮০, ৭৫, ৯০, ৯৫, ৭০। এখানে প্রতিটি সংখ্যাই এক একটি উপাত্ত। আরেকটি উদাহরণ: রনির বয়স ৪৫ বছর, এটি কিন্তু পরিসংখ্যানের উপাত্ত নয়। কিন্তু যদি বলা হয় রনি, সজীব ও মিতুর বয়স যথাক্রমে ৪৫, ৪০ ও ৩৫ বছর, তবে এটি উপাত্ত হবে। তথ্য, ইনফরমেশন। উপাত্তগুলোকে যখন একটি নির্দিষ্ট নিয়মে সাজানো বা প্রক্রিয়াকরণ, প্রসেস করা হয় এবং তা থেকে কোনো অর্থপূর্ণ অর্থ বা সিদ্ধান্ত পাওয়া যায়, তখন তাকে তথ্য বলে। অর্থাৎ, উপাত্তের অর্থপূর্ণ রূপই হল তথ্য। উদাহরণ: উপরের ৫ জন শিক্ষার্থীর নম্বর ৮০, ৭৫, ৯০, ৯৫, ৭০ বিশ্লেষণ করে যখন আমরা বলি, শ্রেণীর শিক্ষার্থীরা গণিতে বেশ ভালো এবং তাদের গড় নম্বর ৮২, তখন এটি একটি তথ্য। আরেকটি উদাহরণ: আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এগুলো এক একটি তথ্য। ছকের মাধ্যমে উপাত্ত ও তথ্যের পার্থক্য ও সম্পর্ক সহজে বোঝার জন্য উপাত্ত এবং তথ্যের একটি তুলনামূলক চিত্র নিচে দেওয়া হল। বিষয়: উপাত্ত, ডেটা, তথ্য, ইনফরমেশন। গঠন: এটি হল তথ্যের কাঁচামাল বা শুধুই কিছু সংখ্যা। উপাত্ত প্রক্রিয়াজাত হয়ে তথ্যে রূপান্তরিত হয়। অর্থ: এককভাবে এর কোনো সম্পূর্ণ অর্থ নাও থাকতে পারে। এটি সবসময় একটি স্পষ্ট ও সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। উদাহরণ: ৩৫, ৩৮, ৪০, ৪২, ৪৫ কিছু সংখ্যা। ষষ্ঠ শ্রেণীর ৫ জন শিক্ষার্থীর গড় ওজন ৪০ কেজি। সংক্ষেপে বলতে গেলে, উপাত্ত হল ইটের মতো আর তথ্য হল সেই ইট দিয়ে তৈরি একটি সুন্দর বাড়ির মতো। উপাত্তগুলো সাজিয়েই আমরা দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ তথ্য ও সিদ্ধান্ত পেয়ে থাকি। ২. কালামের ওজন ৫০ কেজি। আবার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন ৫০ কেজি। এই দুই তথ্যের কোনটি দ্বারা পরিসংখ্যান বোঝায়? ব্যাখ্যা করো। উদ্দীপকে দেওয়া দুটি তথ্যের মধ্যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন ৫০ কেজি, এই তথ্যটি দ্বারা পরিসংখ্যান বোঝায়। নিচে এর কারণ সহজ ও স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করা হল। গাণিতিক ব্যাখ্যা: পরিসংখ্যানের মূল শর্ত হল, একে অবশ্যই সংখ্যাসূচক তথ্যের সমষ্টি হতে হবে এবং এর দ্বারা কোনো তুলনামূলক চিত্র বা সিদ্ধান্ত প্রকাশ পেতে হবে। ১. কালামের ওজন ৫০ কেজি, পরিসংখ্যান নয়। এটি কেবল একজন নির্দিষ্ট ব্যক্তির ওজনের একক একটি সংখ্যা বা উপাত্ত। পরিসংখ্যানের নিয়মানুযায়ী, কোনো একটি মাত্র সংখ্যা দিয়ে কখনো পরিসংখ্যান বোঝায় না, কারণ একক কোনো সংখ্যা থেকে কোনো তুলনা করা যায় না। গড় বা মধ্যক বের করা যায় না এবং কোনো সাধারণ সিদ্ধান্তেও আসা যায় না। ২. ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন ৫০ কেজি, পরিসংখ্যান। এই তথ্যটি একটি পরিসংখ্যান। কারণ গড় ওজন ৫০ কেজি এই একক সংখ্যাটি বা সিদ্ধান্তের পেছনে ষষ্ঠ শ্রেণীর অনেকজন শিক্ষার্থীর ওজনের সমষ্টি বা উপাত্ত লুকিয়ে আছে। এখানে অনেকগুলো উপাত্তকে সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে এই গড় মানটি ৫০ কেজি বের করা হয়েছে। এই তথ্যটি থেকে পুরো শ্রেণীর শিক্ষার্থীদের স্বাস্থ্যের বা ওজনের একটি সামগ্রিক ও তুলনামূলক ধারণা পাওয়া যায়। সংক্ষেপে মনে রাখার নিয়ম: পরিসংখ্যানের মূল সূত্র, সকল পরিসংখ্যানই উপাত্ত, কিন্তু সকল উপাত্তই পরিসংখ্যান নয়। একক সংখ্যা সমান কেবলই একটি উপাত্ত, যেমন কালামের ওজন ৫০ কেজি। বহু সংখ্যার সমষ্টি বা গড় সমান পরিসংখ্যান, যেমন শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন ৫০ কেজি। তাই বলা যায়, কালামের ওজন একক ঘটনা হওয়ায় তা পরিসংখ্যান নয়। পক্ষান্তরে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন বহু ঘটনার সমষ্টি ও ফল হওয়ায় তা একটি সুনির্দিষ্ট পরিসংখ্যান। ৩. তোমাদের শ্রেণীর ২০ জন ছাত্র ছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর ৩০, ৪০, ৩৫, ৫০, ৬০, ৭০, ৬৫, ৭৫, ৬০, ৭০, ৬০, ৩০, ৪০, ৮০, ৭৫, ৯০, ১০০, ৯৫, ৯০, ৮৫। ক. এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? খ. উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো। গ. উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম ও অধঃক্রম অনুসারে সাজাও। উদ্দীপকে প্রদত্ত ২০ জন ছাত্র ছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বরগুলো নিয়ে নিচে ক, খ এবং গ এর সমাধান দেওয়া হল। ক. এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? উত্তর: না।
এই উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত নয়, কারণ এখানে নম্বরগুলো কোনো ক্রমানুসারে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো নেই, বরং এলোমেলো বা ছড়ানো ছিটানো অবস্থায় আছে। তাই এগুলো অবিন্যস্ত উপাত্ত। খ, উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো। উত্তর, যেহেতু উপাত্তগুলো অবিন্যস্ত, তাই এদেরকে মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজিয়ে বিন্যস্ত করা হলো। নিচে 20 জন ছাত্র ছাত্রীর নম্বরের বিন্যস্ত রূপ দেওয়া হলো: 30, 30, 35, 40, 40, 50, 60, 60, 60, 65, 70, 70, 75, 75, 80, 85, 90, 90, 95, 100। গ, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম ও অধঃক্রম অনুসারে সাজাও। মানের ঊর্ধ্বক্রম অনুসারে ছোট থেকে বড়: 30, 30, 35, 40, 40, 50, 60, 60, 60, 65, 70, 70, 75, 75, 80, 85, 90, 90, 95, 100। মানের অধঃক্রম অনুসারে বড় থেকে ছোট: 100, 95, 90, 90, 85, 80, 75, 75, 70, 70, 65, 60, 60, 60, 50, 40, 40, 35, 30, 30। দ্রুত রিভিশন, কুইক কনসেপ্ট চেক। মনে রাখার সুবিধার্থে ঊর্ধ্বক্রম ও অধঃক্রমের মূল পার্থক্যটি নিচে দেওয়া হল। ঊর্ধ্বক্রম, অ্যাসেন্ডিং, ছোট সংখ্যা থেকে শুরু করে আস্তে আস্তে বড় সংখ্যার দিকে যাওয়া, যেমন সিঁড়ি বেয়ে উপরে ওঠা। অধঃক্রম, ডেসেন্ডিং, বড় সংখ্যা থেকে শুরু করে আস্তে আস্তে ছোট সংখ্যার দিকে যাওয়া, যেমন সিঁড়ি বেয়ে নিচে নামা। 4, তোমার শ্রেণীর 15 জন শিক্ষার্থীর ওজন উপস্থাপন কর এবং গড় নির্ণয় করো। শ্রেণীর 15 জন শিক্ষার্থীর কাল্পনিক ওজন নিয়ে একটি উপাত্ত তৈরি করে নিচে তার গড় নির্ণয় করার পদ্ধতি দেখানো হল। 15 জন শিক্ষার্থীর ওজন কেজিতে ধরা যাক। সংগৃহীত 15 জন শিক্ষার্থীর ওজন নিম্নরূপ: অবিন্যস্ত 40, 42, 35, 38, 45, 50, 42, 36, 40, 44, 45, 38, 42, 40, 45। গড় ওজন নির্ণয়। আমরা পাঠ্যবই থেকে জানি, গড়ের সূত্রটি হল গড় সমান উপাত্তসমূহের সমষ্টি ভাগ উপাত্তসমূহের সংখ্যা। ধাপ 1, উপাত্তসমূহের সমষ্টি 15 জন শিক্ষার্থীর মোট ওজন নির্ণয়। ওজনের সমষ্টি সমান 40 + 42 + 35 + 38 + 45 + 50 + 42 + 36 + 40 + 44 + 45 + 38 + 42 + 40 + 45। ওজনের সমষ্টি সমান 617 কেজি। ধাপ 2, উপাত্তসমূহের মোট সংখ্যা। শিক্ষার্থীর সংখ্যা সমান 15 জন। ধাপ 3, ওজনের গড় নির্ণয়। গড় ওজন সমান 617 ভাগ 15 কেজি। গড় ওজন কম বেশি 41.13 কেজি, প্রায়। উত্তর, শিক্ষার্থীদের গড় ওজন 41.13 কেজি, প্রায়। শিক্ষার্থীরা যখন এই কাজটি নিজেরা করবে, তখন তারা তাদের নিজেদের ক্লাসের 15 জন বন্ধুর আসল ওজন মেপে একইভাবে যোগফলকে 15 দিয়ে ভাগ করে গড় নির্ণয় করবে। 5, নিম্নলিখিত উপাত্তগুলোর মানের মধ্যক নির্ণয় করো: 9, 12, 10, 6, 15, 8, 7, 14, 13। সমাধান পদ্ধতি। ধাপ 1, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজানো হল: 6, 7, 8, 9, 10, 12, 13, 14, 15। ধাপ 2, উপাত্তের সংখ্যা গণনা। এখানে মোট উপাত্তের সংখ্যা n সমান 9, যা একটি বিজোড় সংখ্যা। ধাপ 3, মধ্যক সূত্র প্রয়োগ। উপাত্তের সংখ্যা বিজোড় হলে মধ্যক সমান n + 1/2 তম পদ। মধ্যক সমান 9 + 1/2 তম পদ। মধ্যক সমান 10/2 তম পদ সমান পঞ্চম পদ। ঊর্ধ্বক্রমে সাজানো উপাত্তগুলোর মধ্যে লক্ষ্য করলে দেখা যায় পঞ্চম পদটি হল 10, যার বাম পাশে 4টি সংখ্যা এবং ডান পাশে 4টি সংখ্যা রয়েছে। উত্তর, নির্ণেয় মধ্যক 10। 6, নিম্নলিখিত উপাত্তসমূহের মধ্যক নির্ণয় করো: 1400, 2500, 1500, 700, 600, 900,
1050, 1100, 800, 1200। সমাধান পদ্ধতি। ধাপ 1। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজানো হল। 600, 700, 800, 9000, 1050, 1100, 1200, 1400, 1500, 2500। ধাপ 2। উপাত্তের সংখ্যা গণনা। এখানে মোট উপাত্তের সংখ্যা n সমান 10, যা একটি জোড় সংখ্যা। ধাপ 3। মধ্যক সূত্র প্রয়োগ। যেহেতু উপাত্তের সংখ্যা জোড়, তাই মাঝখানের দুটি পদের গড়ই হবে মধ্যক। এখানে মাঝখানের পদ দুটি হল 12/2 সমান পঞ্চম পদ এবং এর পরের পদ অর্থাৎ ষষ্ঠ পদ। ঊর্ধ্বক্রমে সাজানো উপাত্তগুলোর তালিকা থেকে দেখা যাচ্ছে। পঞ্চম পদ সমান 1050, ষষ্ঠ পদ সমান 1100, মধ্যক সমান পঞ্চম পদ প্লাস ষষ্ঠ পদের যোগফল ভাগ 2, মধ্যক সমান 1050 প্লাস 1100/2, মধ্যক সমান 2150/2 সমান 1075। উত্তর: নির্ণেয় মধ্যক 1075। 7, 9, 16, 14, 22, 17, 20, 11, 7, 19, 12, 21 উপাত্তসমূহের মধ্যক নির্ণয় করো। সমাধান পদ্ধতি। ধাপ 1। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজানো হল। 7, 9, 11, 12, 14, 16, 17, 19, 20, 21, 22। ধাপ 2। উপাত্তের সংখ্যা গণনা। এখানে মোট উপাত্তের সংখ্যা n সমান 11, যা একটি বিজোড় সংখ্যা। ধাপ 3। মধ্যক সূত্র প্রয়োগ। উপাত্তের সংখ্যা বিজোড় হলে মধ্যক সমান n প্লাস 1/2 তম পদ, মধ্যক সমান 11 প্লাস 1/2 তম পদ, মধ্যক সমান 12/2 তম পদ সমান ষষ্ঠ পদ। ঊর্ধ্বক্রমে সাজানো উপাত্তগুলোর মধ্যে লক্ষ্য করলে দেখা যায় ষষ্ঠ পদটি হল 16, যার বাম পাশে 5টি সংখ্যা এবং ডান পাশে 5টি সংখ্যা রয়েছে। উত্তর: নির্ণেয় মধ্যক 16। 8, 5, 7, 12, 10, 9, 19, 13, 15, 16, 24, 21, 23, 25, 11, 14, 20 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। সমাধান পদ্ধতি। ধাপ 1। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজানো হল। 5, 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 19, 20, 21, 23, 24, 25। ধাপ 2। উপাত্তের সংখ্যা গণনা। এখানে মোট উপাত্তের সংখ্যা n সমান 16, যা একটি জোড় সংখ্যা। ধাপ 3। মধ্যক সূত্র প্রয়োগ। যেহেতু উপাত্তের সংখ্যা জোড়, তাই মাঝখানের দুটি পদের গড়ই হবে মধ্যক। এখানে মাঝখানের পদ দুটি হল 16/2 সমান অষ্টম পদ এবং এর পরের পদ অর্থাৎ নবম পদ। ঊর্ধ্বক্রমে সাজানো উপাত্তগুলোর তালিকা থেকে দেখা যাচ্ছে অষ্টম পদ সমান 14, নবম পদ সমান 15, মধ্যক সমান অষ্টম পদ প্লাস নবম পদের যোগফল ভাগ 2, 2, মধ্যক সমান 14 প্লাস 15/2, মধ্যক সমান 29/2 সমান 14.5। উত্তর: নির্ণেয় মধ্যক 14.5। 9। কোনো উপাত্তের সাংখ্যিক মান 4, 5, 6, 7, 8, 8, 9, 11, 12। এদের প্রচুরক নির্ণয় করো। প্রদত্ত উপাত্তগুলোর প্রচুরক নির্ণয়ের সম্পূর্ণ সমাধান নিচে দেওয়া হল। সমাধান পদ্ধতি। ধাপ 1। উপাত্তগুলোকে পর্যবেক্ষণ করা। প্রদত্ত উপাত্তগুলো ইতিমধ্যেই মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজানো আছে। 4, 5, 6, 7, 8, 8, 9, 11, 12। ধাপ 2। কোন সংখ্যাটি কতবার আছে তা হিসাব করা। সাজানো উপাত্তগুলো লক্ষ্য করলে দেখা যায় 4 আছে একবার, 5 আছে একবার, 6 আছে একবার, 7 আছে একবার, 8 আছে 2 বার, 9 আছে একবার, 11 আছে একবার, 12 আছে একবার। ধাপ 3। প্রচুরক সিদ্ধান্ত। আমরা জানি কোনো উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার সর্বাধিকবার থাকে তাকে প্রচুরক বলে। এখানে 8 সংখ্যাটি সর্বাধিক 2 বার আছে এবং বাকি সংখ্যাগুলো মাত্র একবার করে আছে। উত্তর: নির্ণেয় প্রচুরক 8। 10, 3, 4, 6, 7, 8, 9, 10। 11 সাংখ্যিক মানের উপাত্তসমূহের প্রচুরক নির্ণয় করো।
সমাধান পদ্ধতি। ধাপ ১, উপাত্তগুলোকে পর্যবেক্ষণ করা। প্রদত্ত উপাত্তগুলো ইতিমধ্যেই মানের ঊর্ধ্বক্রমে, ছোট থেকে বড়, সাজানো আছে। ৩, ৪, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। ধাপ ২, কোন সংখ্যাটি কতবার আছে তা হিসাব করা। উপাত্তগুলো লক্ষ্য করলে দেখা যায় প্রতিটি সংখ্যাই মাত্র একবার করে আছে। অর্থাৎ কোনো সংখ্যাই একবারের বেশি বা পুনরাবৃত্তি হয়নি। ৩ আছে একবার, ৪ আছে একবার, ৬ আছে একবার, ৭ আছে একবার, ৮ আছে একবার, ৯ আছে একবার, ১০ আছে একবার, ১১ আছে একবার। ধাপ ৩, প্রচুরক সিদ্ধান্ত। আমরা জানি প্রচুরক হওয়ার জন্য কোনো উপাত্তকে অন্ততপক্ষে ২ বা ততোধিকবার থাকতে হবে এবং সেটি সর্বাধিকবার হতে হবে। যেহেতু এই উপাত্তগুলোর মধ্যে কোনো সংখ্যাই একবারের বেশি নেই, তাই এই উপাত্তগুলোর কোনো প্রচুরক নেই। উত্তর: প্রদত্ত উপাত্তসমূহের কোনো প্রচুরক নেই। ১১, নিচে ৩৮ জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় টাকায় দেওয়া হল ১৫৫, ১৬৫, ১৭৩, ১৪৩, ১৬৮, ১৪৬, ১৫৬, ১৬২, ১৫৮, ১৪৮, ১৫৯, ১৪৭, ১৫০, ১৩৬, ১৩২, ১৫৬, ১৪০, ১৫৫, ১৪৫, ১৩৫, ১৫১, ১৪১, ১৬৯, ১৪০, ১২৫, ১২২, ১৪০, ১৩৭, ১৪৫, ১৫০, ১৬৪, ১৪২, ১৫৬, ১৫২, ১৪৬, ১৪৮, ১৫৭ ও ১৬৭। ক. মানের ক্রমানুসারে উপাত্তসমূহ সাজাও, সারণীবদ্ধ কর ও গড় নির্ণয় করো। খ. উপাত্তসমূহের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। উদ্দীপকে প্রদত্ত ৩৮ জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয়ের উপাত্তগুলো নিয়ে নিচে ক এবং খ অংশের সম্পূর্ণ সমাধান দেওয়া হল। ক. মানের ক্রমানুসারে সাজানো, সারণীবদ্ধকরণ ও গড় নির্ণয়। ১. মানের ক্রমানুসারে ঊর্ধ্বক্রমে উপাত্তসমূহ সাজানো হল ১২২, ১২৫, ১৩২, ১৩৫, ১৩৬, ১৩৭, ১৪০, ১৪০, ১৪০, ১৪১, ১৪২, ১৪৩, ১৪৫, ১৪৫, ১৪৬, ১৪৬, ১৪৭, ১৪৮, ১৪৮, ১৫০, ১৫০, ১৫১, ১৫২, ১৫৫, ১৫৫, ১৫৬, ১৫৬, ১৫৬, ১৫৭, ১৫৮, ১৫৯, ১৬২, ১৬৪, ১৬৫, ১৬৭, ১৬৮, ১৬৯, ১৭৩। ২. উপাত্তসমূহ সারণীবদ্ধকরণ। উপাত্তগুলোকে ক্রমানুসারে সাজিয়ে নিচে সারণী তৈরি করা হল। শ্রমিক নং সঞ্চয় টাকা, শ্রমিক নং সঞ্চয় টাকা, শ্রমিক নং সঞ্চয় টাকা। নাম্বার ১ সঞ্চয় ১২২ টাকা, নাম্বার ২ সঞ্চয় ১২৫ টাকা, নাম্বার ৩ সঞ্চয় ১৩২ টাকা, নাম্বার ৪ সঞ্চয় ১৩৫ টাকা, নাম্বার ৫ সঞ্চয় ১৩৬ টাকা, নাম্বার ৬ সঞ্চয় ১৩৭ টাকা, নাম্বার ৭ সঞ্চয় ১৪০ টাকা, নাম্বার ৮ সঞ্চয় ১৪০ টাকা, নাম্বার ৯ সঞ্চয় ১৪০ টাকা, নাম্বার ১০ সঞ্চয় ১৪১ টাকা, নাম্বার ১১ সঞ্চয় ১৪২ টাকা, নাম্বার ১২ সঞ্চয় ১৪৩ টাকা, নাম্বার ১৩ সঞ্চয় ১৪৫ টাকা, নাম্বার ১৪ সঞ্চয় ১৪৫ টাকা, নাম্বার ১৫ সঞ্চয় ১৪৬ টাকা, নাম্বার ১৬ সঞ্চয় ১৪৬ টাকা, নাম্বার ১৭ সঞ্চয় ১৪৭ টাকা, নাম্বার ১৮ সঞ্চয় ১৪৮ টাকা, নাম্বার ১৯ সঞ্চয় ১৪৮ টাকা, নাম্বার ২০ সঞ্চয় ১৫০ টাকা, নাম্বার ২১ সঞ্চয় ১৫০ টাকা, নাম্বার ২২ সঞ্চয় ১৫১ টাকা, নাম্বার ২৩ সঞ্চয় ১৫২ টাকা, নাম্বার ২৪ সঞ্চয় ১৫৫ টাকা, নাম্বার ২৫ সঞ্চয় ১৫৫ টাকা,
নাম্বার ২৬ সঞ্চয় ১৫৬ টাকা। নাম্বার ২৭ সঞ্চয় ১৫৬ টাকা। নাম্বার ২৮ সঞ্চয় ১৫৬ টাকা। নাম্বার ২৯ সঞ্চয় ১৫৭ টাকা। নাম্বার ৩০ সঞ্চয় ১৫৮ টাকা। নাম্বার ৩১ সঞ্চয় ১৫৯ টাকা। নাম্বার ৩২ সঞ্চয় ১৬২ টাকা। নাম্বার ৩৩ সঞ্চয় ১৬৪ টাকা। নাম্বার ৩৪ সঞ্চয় ১৬৫ টাকা। নাম্বার ৩৫ সঞ্চয় ১৬৭ টাকা। নাম্বার ৩৬ সঞ্চয় ১৬৮ টাকা। নাম্বার ৩৭ সঞ্চয় ১৬৯ টাকা। নাম্বার ৩৮ সঞ্চয় ১৭৩ টাকা। ৩ গড় নির্ণয়। উপাত্তসমূহের সমষ্টি সবগুলো সংখ্যার যোগফল ১২২ প্লাস ১২৫ প্লাস ১৩২ প্লাস ১৩৫ প্লাস ১৩৬ প্লাস ১৩৭ প্লাস ১৪০ প্লাস ১৪০ প্লাস ১৪০ প্লাস ১৪১ প্লাস ১৪২ প্লাস ১৪৩ প্লাস ১৪৫ প্লাস ১৪৫ প্লাস ১৪৬ প্লাস ১৪৬ প্লাস ১৪৭ প্লাস ১৪৮ প্লাস ১৪৮ প্লাস ১৫০ প্লাস ১৫০ প্লাস ১৫১ প্লাস ১৫২ প্লাস ১৫৫ প্লাস ১৫৫ প্লাস ১৫৬ প্লাস ১৫৬ প্লাস ১৫৬ প্লাস ১৫৭ প্লাস ১৫৮ প্লাস ১৫৯ প্লাস ১৬২ প্লাস ১৬৪ প্লাস ১৬৫ প্লাস ১৬৭ প্লাস ১৬৮ প্লাস ১৬৯ প্লাস ১৭৩ সমান ৫৬৯১। উপাত্তসমূহের মোট সংখ্যা n ৩৮। গড় সমান উপাত্তসমূহের সমষ্টি ভাগ উপাত্তসমূহের সংখ্যা। গড় সমান ৫৬৯১ ভাগ ৩৮ কম বেশি ১৪৯.৭৬ টাকা প্রায়। খ উপাত্তসমূহের মধ্যক ও প্রচুরক নির্ণয়। ১ মধ্যক নির্ণয়। এখানে মোট উপাত্তের সংখ্যা n সমান ৩৮, যা একটি জোড় সংখ্যা। যখন উপাত্তের সংখ্যা জোড় হয় তখন মাঝখানের পদ দুটি হল ৩৮ ভাগ ২ সমান ১৯তম পদ এবং এর পরের পদ অর্থাৎ ২০তম পদ। ক্রমানুসারে সাজানো সারণী থেকে আমরা পাই ১৯তম পদ সমান ১৪৮, ২০তম পদ সমান ১৫০, মধ্যক সমান ১৯তম পদ প্লাস ২০তম পদের যোগফল ভাগ ২, মধ্যক সমান ১৪৮ প্লাস ১৫০ ভাগ ২ সমান ২৯৮ ভাগ ২ সমান ১৪৯। নির্ণেয় মধ্যক ১৪৯। ২ প্রচুরক নির্ণয়। ক্রমানুসারে সাজানো উপাত্তগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় ১৪০ আছে সর্বাধিক ৩ বার, ১৫৬ আছে সর্বাধিক ৩ বার, বাকি সংখ্যাগুলো ১ বা ২ বার করে আছে। যেহেতু ১৪০ এবং ১৫৬ এই দুটি সংখ্যাই উপাত্তে সমান সংখ্যক বার এবং সবচেয়ে বেশি বার ৩ বার করে আছে, তাই এই উপাত্তের প্রচুরক হবে দুটি। নির্ণেয় প্রচুরক ১৪০ এবং ১৫৬। নমুনা প্রশ্ন। বহুনির্বাচনী প্রশ্ন। ১ ১২, ১০, ১৪, ৮, ১৬, ৯ সংখ্যাগুলোর কোনটি মধ্যক? ক ৯, খ ১১, গ ১৬, ঘ ১৪। সঠিক উত্তর খ ১১। সহজ ব্যাখ্যা। প্রথমে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজাতে হবে ৮, ৯, ১০, ১২, ১৪, ১৬। এখানে মোট উপাত্তের সংখ্যা হল ৬টি, যা একটি জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে মাঝখানের দুটি পদের গড়ই হবে মধ্যক। এখানে মাঝখানের পদ দুটি হল তৃতীয় পদ ১০ এবং চতুর্থ পদ ১২। মধ্যক সমান ১০ প্লাস ১২ ভাগ ২ সমান ২২ ভাগ ২ সমান ১১। ২ ৮, ১২, ১১, ১২, ১৪, ১৮ সংখ্যাগুলোর কোনটি প্রচুরক? ক ৮, খ ১১, গ ১২, ঘ ১৮। সঠিক উত্তর গ ১২। সহজ ব্যাখ্যা। উপাত্তগুলোকে লক্ষ্য করলে দেখা যায় ৮ আছে ১ বার, ১১ আছে ১ বার, ১২ আছে ২ বার, ১৪ আছে ১ বার, ১৮ আছে ১ বার। যেহেতু ১২ সংখ্যাটি এই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বেশি বার, সর্বাধিক বার আছে, তাই নিয়মানুযায়ী ১২ই হল এই উপাত্তের প্রচুরক। নিচের তথ্যের আলোকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও। ৬ জন শিক্ষার্থীর ২০ নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৮, ১০, ১৬, ১৪, ১৬, ২০। ৩ প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক কত? ক ১৪, খ ১৫, গ ১৬, ঘ ৩০। সঠিক উত্তর খ ১৫। সহজ সমাধান। ১
প্রথমে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজিয়ে পাই। 8, 10, 14, 16, 16, 20, 2। এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা বা উপাত্তের সংখ্যা হল 6 জন, যা একটি জোড় সংখ্যা। 3, উপাত্তের সংখ্যা জোড় হলে মাঝখানের দুটি পদের গড়ই হবে মধ্যক। এখানে মাঝখানের পদ দুটি হল তৃতীয় পদ 14 এবং চতুর্থ পদ 16। মধ্যক সমান 14+16/2 সমান 30/2 সমান 15। 4, প্রদত্ত উপাত্তগুলোর গড় কত? ক 13.6, খ 14, গ 16, ঘ 16.8। সঠিক উত্তর খ 14। সহজ সমাধান 1, প্রথমে উপাত্তসমূহের সমষ্টি নম্বরগুলোর মোট যোগফল বের করি। যোগফল সমান 8+10+14+16+16+20 সমান 84। 2, মোট উপাত্তের সংখ্যা সমান 6। 3, গড়ের সূত্র অনুযায়ী গড় সমান উপাত্তসমূহের সমষ্টি ভাগ উপাত্তসমূহের সংখ্যা। গড় সমান 84/6 সমান 14। 5, 5 জন শিক্ষার্থীর শ্রেণী পরীক্ষায় 20 নম্বরের মধ্যে গণিতে প্রাপ্ত নম্বর 10, 8, 16, 14, 12। উপাত্তগুলোর সঠিক তথ্য হল আই সর্বোচ্চ নম্বর 16, ই সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের পার্থক্য 12, ই পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর 40%। নিচের কোনটি সঠিক? ক আই ও ই, খ আই ও ই, গ ই ও ই, ঘ আই ই ও ই। সঠিক উত্তর খ আই ও ই। বিস্তারিত গাণিতিক বিশ্লেষণ ব্যাখ্যা। প্রদত্ত উপাত্তসমূহ 10, 8, 16, 14, 12। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 8, 10, 12, 14, 16। এবার প্রতিটি উক্তি যাচাই করে দেখা যাক। আই সর্বোচ্চ নম্বর 16। সাজানো উপাত্ত থেকে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় সংখ্যাটি হল 16। সুতরাং এই তথ্যটি সঠিক। ই সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের পার্থক্য 12। এখানে সর্বোচ্চ নম্বর 16 এবং সর্বনিম্ন নম্বর 8। এদের পার্থক্য সমান 16-8 সমান 8। কিন্তু উক্তিতে দেওয়া আছে 12, তাই এই তথ্যটি ভুল। ই পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর 40%। মোট পরীক্ষা ছিল 20 নম্বরের এবং সর্বনিম্ন প্রাপ্ত নম্বর হল 8। তাহলে শতকরা হার হবে সর্বনিম্ন নম্বরের শতকরা হার সমান 8/20 গুণ 100, শতকরা চিহ্ন সমান 8 গুণ 5, শতকরা চিহ্ন সমান 40%। যেহেতু শতকরা হিসাবটি 40% মিলে যাচ্ছে, তাই এই তথ্যটি সঠিক। যেহেতু আই এবং ই নং তথ্য দুটি সঠিক, তাই সঠিক অপশনটি হবে খ। সৃজনশীল প্রশ্ন। একজন শিক্ষার্থীকে 20 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 10টি সংখ্যা লিখতে বলায় সে নিম্নোক্ত সংখ্যাগুলো লিখল: 35, 28, 36, 25, 20, 38, 31, 36, 26, 34। ক উপাত্তগুলোর গড় নির্ণয় করো। খ উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। গ উপাত্তগুলোর রেখাচিত্র অঙ্কন করে অঙ্কিত রেখাচিত্রের বর্ণনা লিখো। ক উপাত্তগুলোর গড় নির্ণয় করো। সমাধান। আমরা জানি গড় সমান উপাত্তসমূহের সমষ্টি ভাগ উপাত্তসমূহের সংখ্যা। উপাত্তসমূহের সমষ্টি সংখ্যাগুলোর মোট যোগফল। 35+28+26+25+20+38+31+36+36+26+34 সমান 329। উপাত্তসমূহের মোট সংখ্যা n 10। সুতরাং গড় সমান 329/10 সমান 32.9। উত্তর উপাত্তগুলোর গড় 32.9। খ উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। সমাধান। মধ্যক ও প্রচুরক নির্ণয়ের জন্য প্রথমে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজিয়ে পাই। 20, 25, 26, 28, 31, 34, 35, 36, 36, 38। 1. মধ্যক নির্ণয়। এখানে মোট উপাত্তের সংখ্যা n সমান 10, যা একটি জোড় সংখ্যা। যেহেতু উপাত্তের সংখ্যা জোড়, তাই মাঝখানের দুটি পদের গড়ই হবে মধ্যক। এখানে মাঝখানের পদ দুটি হল 10/2 সমান পঞ্চম পদ এবং এর পরের পদ অর্থাৎ ষষ্ঠ পদ। ঊর্ধ্বক্রমে সাজানো উপাত্ত থেকে দেখা যাচ্ছে 5 মা পদ সমান 31, ষষ্ঠ পদ সমান 34। সুতরাং
মধ্যক সমান 31 প্লাস 34 ভাগ 2 সমান 65 ভাগ 2 সমান 32.5। 2 প্রচুরক নির্ণয়। সাজানো উপাত্তগুলো লক্ষ্য করলে দেখা যায় 36 সংখ্যাটি আছে 2 বার, বাকি সংখ্যাগুলো আছে মাত্র 1 বার করে। যেহেতু 36 সংখ্যাটি উপাত্তে সর্বাধিকবার আছে, তাই প্রচুরক হল 36। উত্তর: মধ্যক 32.5 এবং প্রচুরক 36। গ উপাত্তগুলোর রেখাচিত্র অঙ্কন করে অঙ্কিত রেখাচিত্রের বর্ণনা লিখো। সমাধান: রেখাচিত্র আঁকার সুবিধার্থে 10টি সংখ্যাকে ক্রমানুসারে সাজিয়ে নেওয়া হল। প্রথম সংখ্যা থেকে দশম সংখ্যা ক্রমী নং: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। উপাত্তের মান 35, 28, 36, 25, 20, 38, 31, 36, 26, 34। রেখাচিত্রের ছক কাগজের বর্ণনা ও স্কেল নির্ধারণ। রেখাচিত্র থেকে কয়েকটি বিষয় লক্ষণীয়। সর্বোচ্চ মান 38, ষষ্ঠ সংখ্যা, রেখাটি সেখানে সবচেয়ে উপরে। সর্বনিম্ন মান 20, পঞ্চম সংখ্যা, রেখা সেখানে সবচেয়ে নিচে নেমেছে। তৃতীয় ও অষ্টম সংখ্যা উভয়ই 36, তাই রেখা দুটি বিন্দুতে একই উচ্চতায় আছে। এটি পুনরাবৃত্তি, প্রচুরক, নির্দেশ করে। সামগ্রিকভাবে রেখাটি ওঠানামা করেছে, কোনো নির্দিষ্ট দিকে ধারাবাহিকভাবে বাড়েনি বা কমেনি। ছক কাগজে পরস্পর লম্ব দুটি সরলরেখা আঁকা হল। অনুভূমিক রেখাটি এক্স অক্ষ এবং খাড়া রেখাটি ওয়াই অক্ষ, যারা পরস্পরকে মূলবিন্দু ওতে ছেদ করেছে। এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে একটি সংখ্যা বা পদ ধরা হল। প্রথম সংখ্যা 5 নম্বর ঘরে, দ্বিতীয় সংখ্যা 10 নম্বর ঘরে। এভাবে ওয়াই অক্ষ বরাবর প্রতি 1 ঘরকে উপাত্তের মানের 1 একক ধরা হল। যেহেতু উপাত্তের সর্বনিম্ন মান 20, তাই মূলবিন্দু ও থেকে 20 পর্যন্ত ঘরগুলো বোঝাতে ওয়াই অক্ষে একটি ভাঙা চিহ্ন, কম বেশি, ব্যবহার করা হয়েছে। বিন্দু স্থাপন। এখন ক্রমী নং অনুযায়ী উপাত্তের মানগুলোকে ছক কাগজে বসানো হল। প্রথম সংখ্যার জন্য ওয়াই অক্ষের 35 ঘর উঁচুতে, দ্বিতীয় সংখ্যার জন্য 28 ঘর উঁচুতে, তৃতীয় সংখ্যার জন্য 36 ঘর উঁচুতে বিন্দু বসানো হল। একইভাবে চতুর্থ, 25, পঞ্চম, 20, ষষ্ঠ, 38, সপ্তম, 31, অষ্টম, 36, নবম, 26 এবং দশম, 34 ঘর উঁচুতে বিন্দুগুলো চিহ্নিত করা হল। সবশেষে চিহ্নিত বিন্দুগুলোকে ক্রমানুসারে সরলরেখা বা রেখাংশ দ্বারা যুক্ত করে কাঙ্ক্ষিত রেখাচিত্রটি অঙ্কন করা হল। অঙ্কিত রেখাচিত্রের বর্ণনা। রেখাচিত্রটি লক্ষ্য করলে দেখা যায় যে শিক্ষার্থীর লেখা সংখ্যাগুলোর মানের মধ্যে বেশ ওঠানামা রয়েছে। উপাত্তের মান প্রথম সংখ্যা 35 থেকে দ্বিতীয় সংখ্যায় 28 নেমে এসেছে এবং তৃতীয় সংখ্যায় 36 আবার বৃদ্ধি পেয়েছে। পঞ্চম সংখ্যাটিতে মান সবচেয়ে কমে গিয়ে সর্বনিম্ন 20 এ পৌঁছেছে। এর ঠিক পরপরই ষষ্ঠ সংখ্যাটিতে মান এক লাফে সবচেয়ে বেশি বেড়ে গিয়ে সর্বোচ্চ 38 এ উন্নীত হয়েছে। পরিশেষে নবম সংখ্যায় 26 কমে দশম সংখ্যায় 34 গিয়ে রেখাচিত্রটি শেষ হয়েছে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1. কোনো বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় 10 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর 76, 82, 65, 88, 56, 49, 80, 75, 68। 82 শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। সমাধান পদ্ধতি। আমরা জানি গড় সমান উপাত্তসমূহের সমষ্টি ভাগ উপাত্তসমূহের সংখ্যা। ধাপ 1. উপাত্তসমূহের সমষ্টি 10 জন শিক্ষার্থীর মোট নম্বর নির্ণয়। নম্বরের সমষ্টি সমান 76 প্লাস 82 প্লাস 65 প্লাস 88 প্লাস 56 প্লাস 49 প্লাস 80 প্লাস 75 প্লাস 68 প্লাস 82। নম্বরের সমষ্টি সমান 737। ধাপ 2. উপাত্তসমূহের মোট সংখ্যা। শিক্ষার্থীর মোট সংখ্যা সমান 10 জন। ধাপ 3. প্রাপ্ত নম্বরের গড় নির্ণয়। গড় নম্বর সমান 737 ভাগ 10। গড় নম্বর সমান 73.7। উত্তর: শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের গড় 73.7। 2. নিম্নলিখিত উপাত্তসমূহের মধ্যক নির্ণয় করো। 12, 10, 9, 14, 7, 11, 8, 13, 6, 8। সমাধান পদ্ধতি। ধাপ 1. উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজানো হল। 6, 7, 8,
8, 9, 10, 11, 12, 13, 14। ধাপ 2, উপাত্তের সংখ্যা গণনা। এখানে মোট উপাত্তের সংখ্যা n সমান 10, যা একটি জোড় সংখ্যা। ধাপ 3, মধ্যক সূত্র প্রয়োগ। যেহেতু উপাত্তের সংখ্যা জোড়, তাই মাঝখানের দুটি পদের গড়ই হবে মধ্যক। এখানে মাঝখানের পদ দুটি হল 10/2 সমান পঞ্চম পদ এবং এর পরের পদ অর্থাৎ ষষ্ঠ পদ। ঊর্ধ্বক্রমে সাজানো উপাত্তগুলোর তালিকা থেকে দেখা যাচ্ছে। পঞ্চম পদ সমান 9, ষষ্ঠ পদ সমান 10, মধ্যক সমান পঞ্চম পদ প্লাস ষষ্ঠ পদের যোগফল ভাগ 2, মধ্যক সমান 9 প্লাস 10/2, মধ্যক সমান 19/2 সমান 9.5। উত্তর: নির্ণেয় মধ্যক 9.5। 3. নিম্নলিখিত উপাত্তসমূহের প্রচুরক নির্ণয় করো। 10, 7, 13, 8, 9, 11, 8, 14, 12, 8, 10। সমাধান পদ্ধতি। ধাপ 1, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজানো হল। 7, 8, 8, 8, 9, 10, 10, 11, 12, 13, 14। ধাপ 2, কোন সংখ্যাটি কতবার আছে তা হিসাব করা। সাজানো উপাত্তগুলো লক্ষ্য করলে দেখা যায় 7 আছে 1 বার, 8 আছে 3 বার, 9 আছে 1 বার, 10 আছে 2 বার, 11 আছে 1 বার, 12 আছে 1 বার, 13 আছে 1 বার, 14 আছে 1 বার। ধাপ 3, প্রচুরক সিদ্ধান্ত। আমরা জানি কোনো উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার সর্বাধিকবার থাকে তাকে প্রচুরক বলে। এখানে 8 সংখ্যাটি সর্বাধিক 3 বার আছে, যা অন্য যেকোনো সংখ্যার চেয়ে বেশি। উত্তর: নির্ণেয় প্রচুরক 8। 4. কোনো বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর 6 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে হল 145, 140, 155, 150, 165, 160। ষষ্ঠ শ্রেণীর 6 জন শিক্ষার্থীর উচ্চতার উপাত্তগুলোর ভিত্তিতে রেখাচিত্র অঙ্কনের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হল। ওপরের চিত্রে এই উপাত্তগুলোর একটি নিখুঁত রেখাচিত্র লাইন গ্রাফ দেখানো হয়েছে। আপনি ছক কাগজে গ্রাফ পেপার এটি যেভাবে আঁকবেন তার বিবরণ নিচে দেওয়া হল। রেখাচিত্র থেকে লক্ষণীয় বিষয়গুলো: সর্বোচ্চ উচ্চতা 165 সেমি, পঞ্চম শিক্ষার্থী। সর্বনিম্ন উচ্চতা 140 সেমি, দ্বিতীয় শিক্ষার্থী। রেখাটি সামগ্রিকভাবে ওঠানামা করতে করতে ঊর্ধ্বমুখী, অর্থাৎ পরবর্তী শিক্ষার্থীরা সাধারণত বেশি লম্বা। প্রতি জোড়ায় প্রথম -2 অ, 3 অ 4 রথ, 5 ম 6 স্থ, একটু করে কমে, তারপর আবার বড় লাফ দিয়ে বাড়ে। গড় উচ্চতা সমান 145 প্লাস 140 প্লাস 155 প্লাস 150 প্লাস 165 প্লাস 160 ভাগ 6 সমান 152, 5 সেমি। রেখাচিত্র আকার সুবিধার্থে উপাত্তের তালিকা। শিক্ষার্থী নং: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। উচ্চতা সেন্টিমিটার: 145, 140, 155, 150, 165, 160। ছক কাগজের বর্ণনা ও স্কেল নির্ধারণ। 1. ছক কাগজে পরস্পর লম্ব দুটি সরলরেখা আঁকা হল। অনুভূমিক রেখাটি x অক্ষ এবং খাড়া রেখাটি y অক্ষ, যারা পরস্পরকে মূলবিন্দু ওতে ছেদ করেছে। 2. x অক্ষ বরাবর প্রতি 5 ঘর পর পর একজন করে শিক্ষার্থীর অবস্থান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ চিহ্নিত করা হল। 3. y অক্ষ বরাবর প্রতি এক ঘরকে উচ্চতার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার ধরা হল। 4. ভাঙা চিহ্নের ব্যবহার। যেহেতু উপাত্তের সর্বনিম্ন মান 140, তাই মূলবিন্দু ও থেকে 135 পর্যন্ত ঘরগুলো বোঝাতে y অক্ষে একটি ভাঙা চিহ্ন কম বেশি ব্যবহার করা হয়েছে। এর ওপর থেকে 135, 140, 145 এভাবে মানগুলো চিহ্নিত করা হয়েছে। বিন্দু স্থাপন ও রেখাচিত্র অঙ্কন। প্রথম শিক্ষার্থীর জন্য x অক্ষের প্রথম চিহ্নের সোজাসুজি y অক্ষ বরাবর 145 ঘর ওপরে বিন্দু বসানো হল। দ্বিতীয় শিক্ষার্থীর জন্য দ্বিতীয় চিহ্নের সোজাসুজি 140 ঘর ওপরে বিন্দু বসানো হল। তৃতীয় শিক্ষার্থীর জন্য তৃতীয় চিহ্নের সোজাসুজি 155 ঘর ওপরে বিন্দু বসানো হল। চতুর্থ শিক্ষার্থীর জন্য চতুর্থ চিহ্নের সোজাসুজি 150 ঘর ওপরে বিন্দু বসানো হল। পঞ্চম শিক্ষার্থীর জন্য
পঞ্চম চিহ্নের সোজাসুজি 165 ঘর ওপরে বিন্দু বসানো হল। ষষ্ঠ শিক্ষার্থীর জন্য ষষ্ঠ চিহ্নের সোজাসুজি 160 ঘর ওপরে বিন্দু বসানো হল। সবশেষে বিন্দুগুলোকে ক্রমানুসারে সরলরেখা বা রেখাংশ দ্বারা যুক্ত করলেই কাঙ্ক্ষিত উচ্চতার রেখাচিত্রটি তৈরি হয়ে যাবে, যেমনটি ওপরের চিত্রে দেখানো হয়েছে। উপাত্তসমূহের রেখাচিত্র আঁকো। তাহলে দেখলে তো, উপাত্ত যতই এলোমেলো বা ছড়ানো ছিটানো থাকুক না কেন, তাকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলেই কিন্তু কেল্লা ফতে। গড় মধ্যকার প্রচুরক বের করা তখন পানির মতো সহজ হয়ে যায়। আজকের ক্লাসে আমরা সারণী তৈরি আর গড় মধ্যকের যে বাস্তব উদাহরণগুলো দেখলাম, সেগুলো এবার তোমাদের নিজেদের ক্লাসের বন্ধুদের আসল উচ্চতা ও ওজন নিয়ে ঝটপট প্র্যাকটিস করে ফেলো। কোনো গাইড বইয়ের সাহায্য ছাড়াই কিন্তু তোমরা এখন এই অধ্যায়ের যেকোনো সমস্যার সমাধান নিজেরা করতে পারবে। ক্লাসটি ভালো লেগে থাকলে এখনই ঝটপট লাইক দিয়ে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না। আর হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা নিচে কমেন্ট করে আমাদের জানাও। এই রকম আরও মজার উপায়ে গণিত শিখতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, শিখতে থাকো।